পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে হামাস, হুতি, হিজবুল্লাহ ও ইরান, অন্যদিকে ইসরায়েল, আমেরিকা ও তার মিত্ররা। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছে ইসরায়েল। সিরিয়া ইস্যু নিয়ে সরব হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। তিনি এ নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর এবার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর হুমকি। এদিকে আরব বিশ্বের সঙ্গেও যুদ্ধ লেগে যেতে পারে ইসরায়েল। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান। পরেই জানাবো ট্রাম্পের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে তা আমরাই নির্ধারণ করব বলে জাওয়াদ জারিফের মন্তব্য। এদিকে ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশ, সার্বভৌমত্বের অস্তিত্ব নেই চার আরব দেশের, যে কোনো সময় আরব বিশ্বের সঙ্গে ইহুদিবাদীদের যুদ্ধের দামামা। পরেই জানাবো নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করে প্রতিবাদ, এবং সর্বশেষ জানাবো এবার সিরিয়া নিয়ে ইসরায়েলের দিকে আঙ্গুল তুলল রাশিয়া। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত দেশের সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবার তুরস্কের সঙ্গে মুখোমুখি যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান। তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন। উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন। এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জাকব নাগেল। নথিতে মধ্যপ্রাচ্যে অটোমান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় আঙ্কারার উচ্চ আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সিরিয়ার কিছু অংশ তুরস্কের সঙ্গে জোটবদ্ধ। এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে। প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশল বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সম্পদের ৭০% আক্রমণাত্মক অভিযানের জন্য পূর্ণ বরাদ্দ করা এবং ২০২৫ সালের প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত ৯ বিলিয়ন শেকেল বাড়ানো। ২০২৪ সালের শেষের দিকে হায়াত তাহরির আশ-শামের নেতৃত্বে একটি আকস্মিক আক্রমণের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। এরপর আঙ্কারা ও দামেস্কো সম্পর্কের বরফ গলা শুরু হয়। তুর্কি কর্মকর্তারা দেশ পুনর্গঠনে নতুন সিরিয়ার নেতৃত্বকে সহায়তা এবং কুর্দিদের বিরুদ্ধে যৌথ অভিযানের দিকে নজর রাখছে। এদিকে আসাদের মৃত্যুর পর ইসরায়েল সিরিয়া জুড়ে বিস্তৃত বোমা হামলা শুরু করে। দেশটির সামরিক অবকাঠামো এবং উন্নত অস্ত্রশস্ত্র ধ্বংস করে ফেলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমি থেকে জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোন দখলে নেয়। এরপর আরও এগিয়ে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরিয়ার অঞ্চল দখল করতেও এগিয়ে যায়। ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থন। তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ২০২৩ সালের অক্টোবরে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে টালমাটাল অবস্থায় রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজা ইসরায়েলকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। গত নভেম্বরে এরদোয়ান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা দেন। ট্রাম্পের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে তা আমরাই নির্ধারণ করব, জাওয়াদ জারিফের বার্তা। ইরানের কৌশলগত বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তিনি বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট ক্ষমতার অধিকারী হবেন। তবে শেষ পর্যন্ত ইরান সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণ করবে। ইরানের একটি সংবাদপত্রের সঙ্গে এক বিস্তারিত সাক্ষাৎকারে জারিফ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি এবং দেশে ও বিদেশে নতুন প্রশাসন কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে সে সম্পর্কে অকপটে কথা বলেছেন। জাওয়াদ জারিফ এর আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি বিশ্ব শক্তির সঙ্গে ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির জন্য আলোচনা করেছিলেন। জারিফ চলমান বিশ্ব পরিস্থিতিতে, বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অধীনে ইরান মার্কিন গতিশীলতার প্রেক্ষাপটে জাতীয় সংলাপ ও ঐক্যের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির উপর জোর দেন। জারিফ ট্রাম্পকে একজন কঠোর ইরান বিরোধী হিসাবে আখ্যায়িত করেছেন।
যিনি তার প্রথম মেয়াদে একতরফাভাবে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত জেসিপিও থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছিল। এছাড়া একজন আত্মকেন্দ্রিক রাজনীতিবিদ হিসাবে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে নিজের আচরণে কোনো পরিবর্তন আনবেন না বলেই আশা করেন জাওয়াদ জারিফ। জারিফ বলেন তিনি বিশ্বাস করেন ট্রাম্প একজন খুব শক্তিশালী প্রেসিডেন্ট হবেন, কারণ তিনি মার্কিন জনগণের একটি বিশাল অংশ, কংগ্রেসের উভয় কক্ষ, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং আমেরিকার বেশিরভাগ রাজ্যের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছেন। জারিফ বলেন তিনি বিশ্বাস করেন না যে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে যেতে আগ্রহী। তার ব্যক্তিগত চরিত্র গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মতে ইরান আরও গুরুত্বপূর্ণ একজন নীতি নির্ধারক। এর অর্থ হচ্ছে ট্রাম্প আমাদের সঙ্গে কিভাবে আচরণ করবে তা আমরাই নির্ধারণ করব। ইসরায়েলের নতুন মানচিত্র প্রকাশ, সার্বভৌমত্বের অস্তিত্ব নেই 4 দেশের। ইসরায়েলের দীর্ঘদিনের স্বপ্ন বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তারা। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হলে বলি হবেন অনেক দেশ। সেই তালিকায় সৌদি আরবের মতো দেশও রয়েছে। এবার নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। সেই মানচিত্র ঘিরেই তোলপাড় শুরু হয়েছে। ইসরায়েলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত এই মানচিত্র অনুযায়ী ঐতিহাসিক অঞ্চলকে নিজের বলে দাবি করছে তেল আবিব। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে আল ইসরায়েল নিউজ। ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়ার অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসাবে দাবি করা হয়েছে। এমন মানচিত্র প্রকাশের পর কাতার একটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যেই এ ধরনের মানচিত্র প্রকাশ এই অঞ্চলের শান্তির সুযোগ বাধাগ্রস্ত করবে। ইসরায়েলের নতুন এই মানচিত্র নিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিন ও জর্ডানও। 2023 সালের মার্চে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল প্যারিসে একটি অনুষ্ঠানে গ্রেটার ইসরায়েলের একটি মানচিত্রের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। সেখানে জর্ডানকে স্বঘোষিত ওই ইহুদি রাষ্ট্রের অংশ হিসাবে দেখানো হয়। নেতানিয়াহুর মূর্তি ধ্বংস করে প্রতিবাদ। মেক্সিকো সিটির একটি জাদুঘরে রাখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ধ্বংস করেছেন এক অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ভিডিও সহ এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ভিডিওতে দেখা যায় মুখোশধারী ব্যক্তির নেতানিয়াহুর মূর্তির উপর হাতুড়ি দিয়ে হামলা চালাচ্ছেন এবং মূর্তিটিকে লাল রঙে রঙিয়ে ফেলেছেন। মূর্তির পায়ের কাছেই একটি ফিলিস্তিনি পতাকা পরে থাকতে দেখা যায়, যা একটি প্রতীকী প্রতিবাদের সূচনা বলে মনে করা হচ্ছে। ক্যামেরার সামনে ওই ব্যক্তি বলেন, দীর্ঘজীবী হোক ফিলিস্তিন, দীর্ঘজীবী হোক সুদান, দীর্ঘজীবী হোক ইয়েমেন এবং দীর্ঘজীবী হোক পুয়ের্তো রিকো। তার এই বক্তব্যে বিশ্বব্যাপী একে অপরকে সমর্থন জানিয়ে সহানুভূতির প্রকাশের পাশাপাশি যুদ্ধবিরতি বার্তা ছিল। এই ঘটনার পর বিডিএস মেক্সিকো একটি বিস্তারিত ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ওই ব্যক্তি লিখেছেন, ওই যুদ্ধ অপরাধীকে নির্মূল করা আমার নৈতিক দায়িত্ব, কারণ মেক্সিকো সিটির ওয়াক্সো মিউজিয়াম তার মূর্তিকে 40,000 ফিলিস্তিনির রক্তের রাঙাতে ভুলে গেছে। তিনি আরো যোগ করেন, আমি ইহুদিদের আলিঙ্গন করেই এই কাজ করছি, কারণ আমি তাদের খুব ভালোবাসি। তাদের পরিচয়কে এসব গণহত্যাকারী ছিনিয়ে নিয়েছে। এই মন্তব্যে তিনি নেতানিয়াহুর শাসনকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানান। অপরাধীদের শহরে প্রবেশ ঠেকাতে এই ব্যক্তি বলেন, এ ধরনের যুদ্ধ অপরাধীদের আমাদের শহরে স্বাগত জানানো হবে না। শেষ তিনি লেখেন, সামগ্রিকভাবে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। সাম্রাজ্যবাদের মৃত্যু হোক। এই ঘটনার পর মেক্সিকো সিটির ওয়াক্স মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমের এই ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বব্যাপী ফিলিস্তিন সমর্থকদের মধ্যে তা আলোচনার জন্ম দিয়েছে। সিরিয়া নিয়ে এবার ইসরায়েলের দিকে আঙ্গুল তুলল রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড আরব এই দেশটির ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এই অঞ্চলে মানবিক সংকট সৃষ্টি করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেছেন ভ্যাসিলি নেবেনজিয়া। গত 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার উপর ব্যাপকভাবে বিমান হামলা শুরু করে। এছাড়া গোলান মালভূমির কাছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বাফার জোন দখল করে নেয়। গতকালের বৈঠকে নেবেনজিয়া বলেন, বাশার আল আসাদের পতনের পর ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার মোট 500 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছে। ইসরায়েলের কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে পাশ হওয়া বিভিন্ন প্রস্তাব সহ আন্তর্জাতিক
সিদ্ধান্তের মারাত্মক লঙ্ঘন। সেখানকার সাম্প্রতিক ঘটনাবলী সত্যতার সাথে মূল্যায়ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ভ্যাসিলি নেভেনজিয়া। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলের চলমান সামরিক অভিযান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার জন্য মারাত্মক হুমকি। ইসরায়েল তার সামরিক পদক্ষেপের ফলাফলকে সফলতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেও বলেও মন্তব্য করেন রুশ এই রাষ্ট্রদূত।